গুড ইভিনিং, নস্টালজিয়ার বাড়ির আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ শুক্রবার, এখন বাজে সন্ধ্যে 6টা। এই সময়টা জেনারেলি মা আর আমি চা খেতে খেতে বিভিন্ন বিষয় নিয়ে গল্প করি। আর আমার আগের বই নিয়ে করা একটা ব্লগে দেখলাম এক বন্ধু লিখেছেন যে শুধু ছোটবেলায় পড়া বই বা প্রথম বই কেন, আমরা সারা জীবন ধরে তো অনেক বই পড়ি, সেই সব বিশেষ বই নিয়েও তো একটা ব্লগ করা যায়। আজ তারই আবদার মেনে তাই আমাদের এই সান্ধ্যকালীন চায়ের আসরে আমরা গল্প করব মায়ের সারা জীবন ধরে পড়া বিশেষ কিছু মনে দাগ কেটে যাওয়া বইয়ের ব্যাপারে। প্রথম তো কোনো গল্প পড়িনি, প্রথম গল্প আমার শোনা। ছোটবেলায় পাড়ার যে পিসি ছিলেন তার নাম ছিল মনো, সেই মনো পিসির কাছে আমরা রূপকথা গল্প শুনতাম। সেই রূপকথার গল্পে কি ছিল, 7 সমুদ্র 13 নদী পাড়ের রাজপুত্র রাজকন্যা ছিল। সেই রাজপুত্র রাজকন্যা, রাক্ষস কক্ষ, দৈত্য দানব, তারপর পরীর গল্প শোনাতেন উনি, ময়ূরপঙ্খী নৌকা, এসব গুলোর সঙ্গে ব্যঙ্গমী, এদের সঙ্গে আমার প্রথম পরিচয় ঘটেছিল ওইখান থেকে। তার মানে আমি যে ঠাকুমার ঝুলি পড়েছি সেটাই তুমি ঠাকুমার ঝুলি একবার শুনেছি। আর তারপরে আবার পিসি আবার কিছু ব্রত কথার বই টই থেকে, উনি পড়াশোনা জানতেন না কিন্তু সেই গল্পগুলো ব্রাহ্মণদের কাছ থেকে শুনেছিলেন। সেই সব গল্প থেকে আমাদের যেমন ইতু পুজোর গল্প, সেখানে 2 বোনের গল্প ছিল, উন্ন ঝুন্ন, তারা ইতু পুজো করে কি সুখী হয়েছিল, সেই সব গল্প শোনাতেন। এর মধ্যে দিয়ে আমাদের প্রথম গল্প শোনা। এই গল্পগুলো শুনতে শুনতে কবে যে জল পড়ে পাতা নড়ে এসব করলাম। পাখি, বিদ্যাসাগরের পাখি সব করে রব, রাতি পোহাইল কাননের কুসুম করি সকলই ফুটিল, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। এগুলোর মধ্যে দিয়ে যাচ্ছি। তারপর তো ক্লাস 3-তে বোধ হয় কচ্ছপ আর হাঁসেদের গল্প, তারপর ছিল গরিব মুচির গল্প, এসব টুকটাক ছোট ছোট গল্পের মধ্যে দিয়ে এগোচ্ছি। তারপর দেখলাম যে ক্লাস 4-এই মনে হচ্ছে, ঠিক মনে পড়ছে না, শকুন্তলা প্রতিগৃহে যাত্রা বা এই টাইপের অবনীন্দ্রনাথ ঠাকুরের কোনো গল্প আমি পড়েছিলাম। তারপর যে কখন পথের পাঁচালী পাতায় ঢুকে গেছি সেটা সত্যি আমি বুঝতে পারিনি। পথের পাঁচালীতে অপুর প্রথম স্কুলে যাওয়া, তারপরে সবাই সুর করে যে নামতা পাঠ করছে, তারপর ওই রাস্তায় জঙ্গলের মধ্যে যে সমস্ত গাছ, যেমন গুলঞ্চলতা, ঘেঁটু ফুল, তারপর আশাওড়ার বন, বাঁশ গাছ, এইসবের সঙ্গে আমরা রিলেট করতে পারি, কারণ আমাদের বাড়ির খুব কাছাকাছি এই গাছ টাছগুলো ছিল। নোনা আতা, তারপর আমাটির ভেপু, এগুলোর সঙ্গে রিলেট করতে পারি। আর এখন পড়লাম শরৎচন্দ্রের মহেশ, অভাগীর স্বর্গ, রামের সুমতি, বিন্দুর ছেলে, রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা। আর এর মধ্যে আমার এক বন্ধু একটা বই দিয়েছিল রাজর্ষি, এই রাজর্ষি বইটাও পড়েছিলাম, রবীন্দ্রনাথের লেখা। এই সময় এই বই পড়া নিয়ে আমি আবার একটা কাণ্ড ঘটিয়েছিলাম। কাণ্ডটা হচ্ছে, আমাকে বন্ধুই শরৎচন্দ্রের দেবদাস পড়তে দিয়েছিল। দেবদাস পড়ে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছিল। রাত্রে হঠাৎ করে একদিন মাথায় এলো যে বইটা তো ফেরত দিতে হবে ওকে, তাহলে আমি বইটা বরং লিখে রাখি। এইবার আমাকে বাবা বলছে, তুই কি করছিস? আমার তখন 10-12 পাতা লেখা হয়ে গেছে। তখন বলছে, রাতের মধ্যে তো লেখা যাবে না, কতটুকু মাত্র লিখেছি। তারপর বলছি, না আমি দেবদাস লিখছি। বলছে, তুই শুয়ে পড়। না শুভ কি, আমি এখন দেবদাস লিখছি। আমার কি দেবদাস লিখছিস? কি দেবদাস লিখছি? আমি যে এই দেখো। বাবা তো অবাক, তা বলছি কি করছিস এটা? যে বইটা কপি করে নিচ্ছি, কাল পরশুদিন বইটা ফেরত দিতে হবে, এরই মধ্যে আমাকে লিখে ফেলতে হবে। বাবা বলে, সে কি কাণ্ড, আর বই পাওয়া যাবে না? আমি তোমার বাবাকে কি করে পাবো, বইটা তো ফেরত দিয়ে দিচ্ছি। তারপর বাবা বললেন, তুই রাখ, ওই বই দোকানে পাওয়া যায়, আমি স্কুল থেকে আনতে পারবো, এই বই কখনোই লাইব্রেরি থেকে তোকে এনে দেবো। তারপর আমাকে সেই বই কেড়ে নিয়ে আমাকে ঘুমোতে পাঠালেন, নিরস্ত করলেন আমাকে এই লিপিবদ্ধ করে দেবদাস লিখছি। এরপর আমার হাতে এলো সমরেশ বসুর অমৃত কুম্ভের সন্ধানে। এটা সত্যি আমাকে অমৃতের ভান্ডার থেকে যেন অমৃতই দিল। এটা আমার কাছে একটা সম্পূর্ণ অন্য রকমের বই মনে হলো। এতদিন যে বইগুলো পড়ে এসেছি তার থেকে সম্পূর্ণ আলাদা। এরপরে পড়লাম শঙ্করের নগরমোহিনী। একটা মেয়ে স্বাবলম্বী হয়ে ওঠার গল্প হিসাবে এটা আমার মনে খুব দাগ কেটেছে। দেশ পড়লাম উত্তরপাড়ায় এসে, মানে বিয়ের পর।
তখন দেশে মাধবরী উপন্যাসটা চলছে। হ্যাঁ, বুদ্ধদেবপুর মাধবরী। ওটা বললাম, বুদ্ধদেবপুর মাধবরীতে প্রকৃতির বর্ণনা যেরকম থাকে ওনার বইগুলোতে সাধারণত, খুব ভালো লাগলো। পুরোটা পড়তে পারিনি, কিন্তু পরে আবার ওটা কিনে আবার পড়েছিলাম। হ্যাঁ, আর তারপর পরের পর সুনীল গাঙ্গুলির পূর্ব পশ্চিম, সমরেশ মজুমদারের সাত কাহন, তারপর সমরেশ বসুর দেখি নাই ফিরে, সুচিত্রা ভট্টাচার্যের কাছের মানুষ, এইসব উপন্যাসগুলো পরের পর পড়লাম। তারপর শারদীয়াতে বেরিয়েছিল ঝাঁপতাল, মন্দাক্রান্ত সেন। ঝাঁপতাল আমিও পড়েছি। ঝাঁপতালটা পড়েছিলাম, ভালো লেগেছিল। এদের মধ্যে সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় শঙ্খিনী পড়েছি, এটাও দেশে বেরিয়েছে, সাপ্তাহিক দেশে। আর পড়েছি তিলোত্তমা মজুমদারের বসুধারা, বৈষ্ণব সাহিত্যের উপরে। আর পড়লাম নবকুমার বসু, সমরেশ বসুরই ছেলে, নবকুমার বসুর চিরসখা। আর রিসেন্ট না, তখনই দেশে পড়েছি সরঞ্জিৎ চক্রবর্তীর পাল্টা হাওয়া। এগুলো ভালো লেগেছে। হ্যাঁ, ভালো লেগেছে। আশাপূর্ণা দেবীর সত্যবতী ট্রিলজি আমার প্রিয় উপন্যাস। আশাপূর্ণা দেবীর এই সত্যবতী চরিত্র আমি দেখেছি আমার এক ঠাকুমার মধ্যে। আমার ওই ঠাকুমা সেই যুগে স্কুল ফাইনাল পাস ছিল। ওনাকে আমি দেখেছি উনুনের ধারে মেঝেতে বসে বসে খড়ি মাটি দিয়ে অঙ্ক করতে বা কিছু লিখতে। তো ঠাকুমাকে দেখেছি পাড়ার ছেলে মেয়েদের পড়াতে বসতেন উনি। এমনকি বাড়ির যে হাউস হেল্প, তার দুই মেয়েকেও উনি পড়াতেন। ওরা রেগুলার করতে আসতো এবং উনি ওনাদের সবসময় বলতেন, ওরে তোরা মানুষ হ, তো মানুষ হলে তোদেরও দুর্দশা কমবে, তোর মায়েরও দুর্দশা কমবে, মানুষ হ। এই কথাটা উনি সবসময় বলতেন। আবার সুবর্ণলতা আর বকুলের ছাপ আমি দেখতে পেয়েছিলাম এই ঠাকুমারই মেয়ে, আমার পিসিমার মধ্যে। প্রথম জীবনে আমার এই পিসিমা সুবর্ণলতার মতো খুব কষ্ট পেয়েছিল, পরে নিজের পায়ে দাঁড়িয়ে বকুলের মতো মুক্তির স্বাদ অনুভব করেছে। সত্যি সত্যবতী ট্রিলজি আমারও অন্যতম প্রিয় বই। তাছাড়া মা অন্য যে বইগুলোর কথা বললো, তার মধ্যে প্রচুর বই এরকমও আছে যেগুলো কোনো না কোনো সময় আমার মনেও দাগ কেটে গেছে। এইভাবেই আজ বই নিয়ে গল্প করতে করতে আমার আর মায়ের একটা ভবিষ্যতে নস্টালজিয়ার মোমেন্ট তৈরি হয়ে গেল। আপনাদের কোন কোন বই মনে দাগ কেটে গেছে সেটা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটা ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন। আর এরকম নস্টালজিয়ার গল্প আরো শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, দেখা হবে আবার পরের ব্লগে নস্টালজিয়ার বাড়িতে।